21 শতকের এই দুনিয়ায় আমরা যখন ব্যস্ত হয়ে পড়েছি টিকটক, রিলস আর শর্টস ভিডিও বানাতে, সেই সময় আমাদের অজান্তেই সীমান্তের ওপারের এক রাষ্ট্র বাংলার মেরুদণ্ড ভাঙতে এক নিখুঁত ছকে কাজ করে চলেছে। এটা শুধু তথ্যযুদ্ধ না, এটা শুধু কালচারাল দখল না, এটা এক বিশাল মহাযজ্ঞ যার লক্ষ্য বাংলাকে তার নিজের ইতিহাস ভুলিয়ে দেওয়া। আমাদের সংবিধানে হস্তক্ষেপ, মিলিটারি শক্তিতে চাপ, রাজনৈতিক রিমোট কন্ট্রোল সব কিছুই যেন চলছে ওদের আগাম ছকে। কিন্তু বাংলা কি সবসময় এমন অসহায় ছিল? আজ থেকে কিছু বছর আগে এই বাংলার বুকেই জন্ম নিয়েছিল এক যুবক, যিনি বাংলায় বসে দিল্লির বিরুদ্ধে যুদ্ধ পরিকল্পনা করতেন, আর দিল্লির শক্তিশালী সিংহাসন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিলেন তার প্রতিরোধে। দিল্লির সেনা আসতো বাংলায় আর ফিরে যেত ছিন্ন ভিন্ন হয়ে প্রতিবার। আজ আমি আপনাদের শোনাবো সেই ইতিহাস, যে ইতিহাস আপনার বইয়ে নেই। যে যুবক দিল্লিকে চোখে চোখ রেখে বলেছিল, এই বাংলা তোমাদের না। কে ছিল সে? কি ছিল তার পরিকল্পনা? কিভাবে দিল্লির সেনারা বাংলায় এসে ফিরে গিয়েছিল হার মানা সৈনিক হয়ে? চলুন জেনে নেই সেই বিস্তৃত বীরের গল্প। বুড়িগঙ্গার শান্ত জলে সেদিন রক্তের ঢেউ উপচে পড়ছিল। ঢাকার আকাশ কাঁপিয়ে উঠছিল কামানের গর্জনে। চারিদিক থেকে ঘিরে ফেলেছে মুঘল সেনা। নদীর ওপারে দাঁড়িয়ে আছে বিশাল এক নৌবহর, আর ঠিক মাঝখানে এক টুকরো বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছেন একজন বাহুবলে নয়, বরং বিশ্বাস আর কৌশলে যুদ্ধ জয় করতে এসেছেন। বুক ভরা লালনকৃত স্বপ্ন, বাংলা শাসন করবে পুরো ভারতবর্ষকে। বলছিলাম বীরদের বীর ঈশা খাঁর কথা, যার অস্ত্র কেবল লোহা নয়, ছিল বিশ্বাস আর বিদ্রোহ। তার কাহিনী শুরু হয়েছিল অনেক আগেই, ছোটবেলার সেই দিন থেকে। সালে বাংলার সোনারগাঁয়ে জন্ম নেয় এক শিশু। বাবা সুলাইমান খান ছিলেন তৎকালীন বাংলার উচ্চপদস্থ ব্যক্তি, আর মা ছিলেন দয়ালু ও ধর্মপ্রাণ। ঈশা ছোট থেকেই দেখেছিলেন যে জমিদাররা প্রজাদের রক্ত চুষছে, তাদের বিরুদ্ধে কেউই দাঁড়ায় না। ঈশা খাঁ বড় হয়েছেন, তার সামনে বসে একদল স্থানীয় কৃষক কাঁদছে, অভিযোগ করছে টাঙ্গাইলের জমিদার বাহিনী তাদের ফসল কেড়ে নিচ্ছে। ঈশা খাঁ অপেক্ষা করেননি, তিনি বুঝে গিয়েছিলেন কথা নয়, এবার তরবারি উঠাতে হবে। প্রথম অভিযান হয় টাঙ্গাইলে। পাহাড় ঘেরা পথে তিনি পৌঁছালেন ভোর রাতে। তার সেনারা সেদিন নীরব ছিল, কেবল তাদের তরবারি গর্জেছিল। 1 ঘন্টার মধ্যে টাঙ্গাইলের অত্যাচারী জমিদার পরাজিত হয়। এটা ছিল শুরু, কিন্তু ঈশা জানতেন এই এক বিজয় নয়, সামনে আছে যুদ্ধের মহাসমুদ্র। তিনি ঘোড়ায় চললেন, তার চোখ দূরের দিকে, কিন্তু তার পদক্ষেপে ছিল আগুন, কারণ সামনে দাঁড়িয়ে আছে আরেক অত্যাচারী, চাঁদ রায়। জমিদার না হয়ে যেন শাসক, তার অত্যাচারে কাঁপে মানুষ। ঈশা খাঁ সিদ্ধান্ত নিলেন আরও এক অভিযানের। যুদ্ধের রাত ছিল নিস্তব্ধ, কিন্তু ভোর হতেই চাঁদ রায়ের দুর্গে বজ্রপাত নেমে আসে। ঈশার পরিকল্পনা ছিল নিখুঁত। তিনি ঠিকই ভেবেছিলেন, এক আঘাতে, এক ঘূর্ণিতে, এক ঝড়ে শেষ করতে হবে এই অপশাসন। চাঁদ রায় পরাজিত হলেন, কিন্তু ঈশা খাঁ থামলেন না, কারণ দূরে কন্দর্প নারায়ণ অপেক্ষা করছিলেন তীক্ষ্ণ চোখে।
এবার অভিযান আরও ভয়ঙ্কর। কন্দর্প নারায়ণ ছিল কৌশলের খেলোয়াড়। সে জানত ঈশা খাঁ শক্তিশালী, তাই সরাসরি আক্রমণ নয়, সে ছড়িয়ে দিল গুপ্তচর, ছলনা আর বিভ্রান্তি। কিন্তু ঈশা খাঁও তো অভিজ্ঞ, তিনি উল্টো ছড়িয়ে দিলেন নিজের ফাঁদ। দুই দিক থেকে আক্রমণ, নৌপথে ঘিরে ফেলা। যুদ্ধ ছিল দুর্ধর্ষ। 1 ঘন্টার মধ্যে কন্দর্প নারায়ণের সেনারা দিশাহারা এবং শেষত ঈশা খাঁ দাঁড়ালেন মাথা উঁচু করে, বিজয় বাংলার হাতে। কিছুদিন যেতে না যেতেই আকাশে ঘন কালো মেঘ, কারণ এবার আসছে মুঘলরা, সেই শক্তি যার বিরুদ্ধে আজও কেউ দাঁড়াতে সাহস করে না। কিন্তু ঈশা খাঁ তো বিদ্রোহের সন্তান। এবার যুদ্ধ শুধু জমিদারের বিরুদ্ধে নয়, এবার যুদ্ধ ইতিহাসের বিরুদ্ধে। 1578 সাল বাংলার পূর্বাঞ্চলে মুঘল সেনাপতি মানসিং আক্রমণ করে। ঈশা খাঁ জানতেন এই যুদ্ধ কেবল রাজ্য রক্ষার নয়, এই যুদ্ধ জাতির অস্তিত্বের জন্য। তিনি জড়ো করলেন নিজস্ব বাহিনী, 12 ভূঁইয়ার সম্মেলন। কামান, নৌবাহিনী, ঘোড়সাওয়ার, কৌশল আর দুরন্ত সাহস। মুঘলরা কখনো ভাবেনি নদীর বুকে এত ভয়ঙ্কর প্রতিরোধ হতে পারে। ঈশা খাঁর নৌবাহিনী তাদের ছিন্ন ভিন্ন করে দিল। মানসিং পালিয়ে গেলেন। বাংলার আকাশে উঠল ঈশার বিজয় ঝড়। কিন্তু এটি তো মাত্র শুরু। ঈশা খাঁর চোখ তখন দিল্লির দিকে। তার স্বপ্ন ছিল বাংলার সিংহাসন একদিন শাসন করবে গোটা ভারতবর্ষকে। বাংলার পশ্চিম সীমান্তে আরেক রাজপুরুষ নীলম্বর রায়। সে জানত ঈশা খাঁর নাম, ভয়ও পেত, কিন্তু তার মধ্যে অহংকার ছিল, বিদ্রোহের মাদকতা। ঈশা খাঁর এবারের এই লড়াই ছিল বাংলার একতা গড়ার প্রথম পদক্ষেপ। 2 ঘন্টার রক্তাক্ত সংঘর্ষ শেষে ঈশা খাঁর বাহিনী যখন বিজয় উল্লাসে উল্লাস করছে, তখন বাংলার আকাশে বাজছে এক নতুন যাত্রার ডঙ্কা। নীলম্বর রায় পরাজিত, কিন্তু সেই হারের শব্দ পৌঁছেছে আরও দূরে, মুঘল সম্রাট আকবরের দরবার পর্যন্ত। আকবর এবার আর চুপচাপ থাকেননি। দিল্লির রাজসভায় উঠে এলো একটাই নাম, ঈশা খাঁ। বাংলার এক যুবা যে নিজে থেকেই এক রাজ্য হয়ে উঠেছে। দিল্লির সম্রাট আকবর মুঘল সেনাপতি মানসিংহকে পুনরায় প্রেরণ করলেন বিশাল বাহিনী নিয়ে। তারা নেমেছিল পদ্মা নদীর তীরে। লক্ষ্য ঈশা খাঁকে ইতিহাস থেকে মুছে ফেলা। কিন্তু ঈশা খাঁ তো ইতিহাস বদলাতে এসেছেন। তিনি জানতেন এই যুদ্ধ হবে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ঝড়ো দিন, নদীর জল ফুলে উঠেছে, 2 পক্ষের সেনারা 2 তীরে প্রস্তুত। বৃষ্টির মাঝে যুদ্ধ শুরু। ঘোড়ার স্যাঁ স্যাঁ শব্দ, ঢোলের বাজনা, কামানের গর্জন। ঈশা খাঁ বেছে নিয়েছিলেন সামনের ধাক্কা ও পাশ কাটানো কৌশল। মানসিংহের সেনারা ছিল বিশাল, কিন্তু ঈশা খাঁর বাহিনী ছিল দৃঢ় আর অভিজ্ঞ। তারা বুকে আগুন নিয়ে লড়ছিল। নদীর মাঝখানে বসে থাকা মানসিংহের নৌদল ভেসে গেল ঈশা খাঁর বীরত্বে। ঘন্টার পর ঘন্টা যুদ্ধের পর অবশেষে মানসিং পিছু হটতে বাধ্য হয়, আর ইতিহাস লেখা হয়ে যায় বাংলা এখনো মাথা নত করেনি। একজন যোদ্ধার জীবন থেমে যায়, কিন্তু তার গল্প থামে না। 15টি অভিযান শেষে ঈশা খাঁর দেহ হয়তো ক্ষয়প্রাপ্ত, কিন্তু মন তখনও স্বপ্ন দেখে বাংলা শাসন করবে ভারতবর্ষকে। 1608 সালে এই বাংলার মাটি তার শ্রেষ্ঠ সন্তানকে বুকে তুলে নেয়। ঈশা খাঁ চলে যান, রেখে যান এক
অনন্ত অনুপ্রেরণা। আজও 12 ভূঁইয়ার নাম উঠলে একটাই নাম জেগে ওঠে, ঈশা খাঁ, বাংলার বীর, ইতিহাসের অভিমন্যু। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফলেন অফ স্টোরি। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত হন আমাদের ফেসবুক পেজ ফলেন অফ স্টোরিতে।